বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা। রাজশেখর বসু একজন প্রাবন্ধিক বলতে পারো, বা একধারে হাস্যরসাত্মক লেখক, একধারে বুদ্ধিদীপ্ত লেখক, একধারে যুক্তিনিষ্ঠ, মানে যার মধ্যে রয়েছে যুক্তিনিষ্ঠ রয়েছে, বা তার যে রচনাশৈলীগুলো তার ছিল দুর্দান্ত, মানে সবগুলো হাসির খোরাক টাইপের, বা বলতে পারো মৃদু ব্যঙ্গ, তির্যক উক্তি, হ্যাঁ, পরিহাস এবং রচনাকে সমৃদ্ধ করার জন্য যেটা যেটা দরকার তিনি সেটাই ব্যবহার করেছেন। ক্লিয়ার? তো এই রাজশেখর বসু, যার ছদ্মনাম ছিল পরশুরাম, ছদ্মনাম কি ছিল? পরশুরাম। পরশুরাম ছদ্মনাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে, বা তার উৎস যদি জিজ্ঞাসা করে কি, বা মূল গ্রন্থটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলে, না মূল গ্রন্থটা হচ্ছে বিচিন্তা। এই বিচিন্তা নামক প্রবন্ধ, এবং এই বিচিন্তা নামক প্রবন্ধের দ্বিতীয় সংস্করণ, ভালো করে মনে রাখতে হবে কোন সংস্করণ? দ্বিতীয় সংস্করণ। এই দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? 1955, মানে 1955-তে। এবং এই রাজশেখর বসুর একটি বিখ্যাত অভিধান ছিল, যে অভিধানটির নাম ছিল চলন্তিকা, এবং এই চলন্তিকা অভিধানটি প্রকাশিত হয়েছিল 1937, মানে 1937-এ। তো এই প্রবন্ধের বিষয়বস্তুটা কি? এই প্রবন্ধটা আমরা কেন পড়ব? এই প্রবন্ধটার বিষয়বস্তুটা কি? না, প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার বিভিন্ন সমস্যার কারণ রয়েছে, সেটা দেখিয়েছে যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে আমাদের কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কি? সেই সমস্যার কারণ চিহ্নিত করে সেই সমস্যা সমাধানের যে প্রস্তাবনা বা প্রপোজাল বলতে পারো, সেইটা কিভাবে উপস্থাপিত করা যাবে সেটা সুন্দরভাবে দেখিয়েছেন রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে। ঠিক আছে? এবং এখানে এই বাংলা ভাষায় বিজ্ঞান পাঠকদের যে শ্রেণী বা তাদের যে চরিত্র বিশ্লেষণ, কিভাবে বাংলা ভাষায় বিজ্ঞানমূলক প্রবন্ধ বা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলা যাবে বা তোলা যায়, তার উপায় হিসেবে যথাযথ যে ভাষা প্রয়োগ বা স্বচ্ছ ও সরলভাবে বিষয়কে কীভাবে উপস্থাপন করতে হবে সেই দিকটা, বা যথেষ্ট পরিভাষায় রচনা করছি কিনা, বা পরিভাষা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা, বা অভিজ্ঞ লেখকের দ্বারাই কি আমার বইগুলো লেখা হচ্ছে, যারা অভিজ্ঞ লেখক তাদের দ্বারাই কি বইগুলো প্রবন্ধ যাচাই করে প্রকাশিত হচ্ছে, সেইটা দেখা এই বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়বস্তু বা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের মূল বিষয়বস্তু বলতে পারো। রাজশেখর বসু রসায়ন এবং পদার্থবিজ্ঞান, মানে কেমিস্ট্রি এবং ফিজিক্সে অনার্স সহ বিএ পাস করেছিলেন। মানে বিএ তখন লিখেছেন, যেহেতু বিএ বলতে হবে কারণ তো সায়েন্স, তো ব্যাচেলার অফ সায়েন্স, এটা সায়েন্স, তাহলে মানে দুটোতেই তিনি পাস করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে রসায়নে তিনি এমএসসি পরীক্ষা দেন এবং প্রথম স্থান অধিকার করেন। কোথা থেকে তিনি করেছিলেন? কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। কোথা থেকে? কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। তাহলে যেই মানুষটা তখনকার সময়ে রসায়ন, পদার্থবিজ্ঞান এগুলো নিয়ে মানে চর্চা করলো, এমএসসি করলো, সে মানুষটা বাংলা সাহিত্যকে বেছে নিল কেন? তার কি শখ করেছিল? সে কি চাকরি পায়নি? বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিল একজন, বনফুল একজন বিখ্যাত ডাক্তার ছিল, এমবিবিএস এমডি ছিল তখনকার সময়ে, পায়নি? পেয়েছি। তো দেখো, এদের সাহিত্যের প্রতি ভালোবাসা, এবং প্রফুল্লচন্দ্র রায়ের যে বিখ্যাত একটা ইনস্টিটিউট রয়েছে আমরা জানি, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, এখানে তিনি কাজ করতেন, মানে মোট বইতেন না বা জিনিসপত্র বইতেন না, কি করতেন? রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন এই রাজশেখর বসু। ক্লিয়ার? তাহলে উৎসটা আমরা পেয়ে গেলাম যে 1955 খ্রিস্টাব্দ, মানে 1362 বঙ্গাব্দ, তাই তো? এবারে দেখো
এখানে আমাদেরকে জানতে হবে যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের যে লেখক লিখেছেন সেটা আমরা কিভাবে উপস্থাপন করব। দেখো প্রবন্ধ মানে কি? প্রবন্ধ মানে হচ্ছে যে ধরো কোনো একটা বিষয়, সেই বিষয় নিয়ে গদ্যে রচিত যে সুসংহত আলোচনা, সেটাই হচ্ছে প্রবন্ধ বা প্রকৃষ্ট রূপে বন্ধন বলা হয়। প্রবন্ধ প্রকৃষ্ট রূপে বন্ধন, ঠিক আছে। এবং এই প্রবন্ধটা কিভাবে লেখক উপস্থাপন করেছেন দেখো, বলছেন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা হয়। খুব ইম্পর্টেন্ট, দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম শ্রেণীটা কি? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। যারা ইংরেজি জানে না মানে হয়তো ইংরেজি অনেকেই জানে না, একবারেই জানে না, অথবা জানলেও সেটা অল্প জানে। আর অল্প বয়স্ক ছেলে মেয়ে বা অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে, মানে অল্প বয়স্ক ছেলে মেয়ে বা অল্প শিক্ষিত যে বয়স্ক লোক তারা এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়ত, যারা ইংরেজি জানে আর ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। অল্পাধিক মানে অল্পের থেকে অধিক বিজ্ঞান পড়েছে। তাহলে আমরা দেখতে পেলাম মোটামুটি দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে এই বাংলা বিষয়ক বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ বা গ্রন্থ রচনার ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট এটা। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, ভালো করে বোঝো। কেন থাকবে? তারা তো ইংরেজি জানে না। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। পারিভাষিক কথাটার মানে আমাদেরকে বলে জানতে হবে পারিভাষিক শব্দ কাকে বলে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে পারিভাষিক শব্দ কাকে বলে বা পারিভাষিক শব্দ কি, এগুলো পরীক্ষায় পড়ে। পারিভাষিক শব্দটা কি না, পারিভাষিক হচ্ছে যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ের বিশেষ অর্থটাকে বোঝায়। কোনো বিষয়ের বিশেষ অর্থটাকে বোঝায় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন স্নায়ুতন্ত্র, যেমন কোষ, এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। ক্লিয়ার? তাহলে দেখো এই পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এগুলো সব পারিভাষিক শব্দ। খুব ইম্পর্টেন্ট। টাইফয়েড কি আমরা জানি, টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই তো। আর আয়োডিন কি? একটা মৌলিক পদার্থ, সংকেত কি? আই, মানে সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় আয়োডিন থাকে, তো এটা তো আমরা পড়েছি বিজ্ঞানে। এর অভাবে মানুষের বিকলাঙ্গতা দেখা যায়, মানে মানুষ হ্যান্ডিক্যাপ হয়ে যায় এই আয়োডিনের অভাবে, তাই তো। সে আয়োডিন। মোটরটা কি না, এবার দেখো আমাদের যে মোটরটা কি? মোটর মানে কি ইঞ্জিনের কোনো মোটর? ক্রোটনটা কি? বাহারি পাতার ফুল গাছ। ক্রোটনটা কি? বাহারি পাতার ফুল গাছ। এবারে এই মোটর সম্পর্কে আমাদেরকে একটু বলে দিচ্ছি এক্ষুনি মোটরটা। দেখো এবারে তাহলে আমরা পেয়ে গেলাম কি, টাইফয়েডের অর্থ পেয়ে গেলাম, আয়োডিন অর্থ পেয়ে গেলাম, মোটরের অর্থ পেয়ে গেলাম, ক্রোটনের অর্থ পেয়ে গেলাম, আর জেব্রা মানে রাস্তার মধ্যে। আচ্ছা দেখো এরপরে অনেক রকম কি বলছে, অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়। তাহলে কর্পূর মানে কি? সুগন্ধি পদার্থ কর্পূর, তাই তো। জলে কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। রাসায়নিক সংকেত কি কর্পূরে বলতে পারবে? রাসায়নিক সংকেত C10H16O। দেখতে কেমন? সাদা। দেখতে কেমন? সাদা। তাহলে দেখো কর্পূর উবে যায়। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। অ্যালুমিনিয়াম মানে সাদা রঙের নমনীয় যে ধাতু, সংকেত হচ্ছে Al, তাই তো। অ্যালুমিনিয়াম। আর পিতল কি? পিতলটা হচ্ছে তামা এবং দস্তা দিয়ে তৈরি একটা সংকর ধাতু, তাই তো। পিতল কি? তামা ও দস্তা দিয়ে তৈরি একটা সংকর ধাতু, সেটা হচ্ছে পিতল, ঠিক আছে। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয়। তাহলে লাউ কুমড়ো জাতীয় গাছে কী হচ্ছে? দু রকমের ফুল হয়। এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। মানে বাংলায় বিজ্ঞান শিখে সেই বিজ্ঞানে তারা সংস্কারের বিরোধী হতে পারবে না।
ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মমোহন মল্লিক কে ছিলেন একজন, মানে পরীক্ষায় কোশ্চেন আসে যে কার জ্যামিতি পড়তে হয়েছিল, পরীক্ষায় কোশ্চেন আসে ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়তে হয়েছিল। সে এই ব্রহ্মমোহন মল্লিককে একজন গণিতবিদ ছিলেন, অর্থাৎ বাংলায় গণিত পুস্তক লিখেছিলেন। গদা বাংলায় যে তিনি কী করেছিলেন, বাংলায় গণিত পুস্তক লিখেছিলেন। যে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হইবে। এবারে দেখো, এই যে লাইনটার কথাটা বলল, এইটা কি আমাদেরকে জানতে হবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে বলো? যা প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুই সমান সমান। আর একটা জিনিস আছে, সেটা যে ত্রিভুজের তিনটা বাহু সমান এবং তার যে কোণগুলো, সেই কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি হয়, সম্ভবত এটাই, তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখে নেবে তাও। যাই হোক, এটা তো পরীক্ষায় তোমাকে তো আর অঙ্ক বাংলা পরীক্ষায় তো আর বলবে না সমবাহু ত্রিভুজ কাকে বলে, যেহেতু অপশানে আসলো বলে দিলাম। ঠিক আছে, দেখো এখানে এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, জিওমেট্রি মানে কি, জ্যামিতি পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। মানে যে লোক আজন্ম ইজার পড়েছে, ইজার মানে পাজামা, তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত, কথাটা একদম বাস্তব। তুমি লুঙ্গি পরে থাকো, কথার দ্বারা বলছি, মানে আমি লুঙ্গি পরে থাকি বা আমি ধুতি পরে থাকি, হঠাৎ করে আমাকে যদি বলে যে প্যান্ট পরে থাকতে হবে, সম্ভব কি? সম্ভব নয়। তার জন্য আমাকে টাইম দিতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অর্থাৎ আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যের দেশি পরিভাষা চালাচ্ছে। তাহলে পরিভাষা জিনিসটা কী বলে দিয়েছি, পরিভাষা কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। তাতে অনেক মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে, তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। প্রাচ্য আর পাশ্চাত্য, প্রাচ্য মানে দেশীয় আর পাশ্চাত্য মানে ইংরেজ সরকার বা ইংরেজিরা। ঠিক আছে, তো এই শিক্ষার্থীকে বেশি চেষ্টা করতে হয়। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ কথার অর্থ হচ্ছে রচনা, সন্দর্ভ কথার অর্থ কি, রচনা পড়ে, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনও নানা রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। পারিভাষিক মানে সেই শব্দটার নির্দিষ্ট অর্থ থাকবে, নেই। অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসায়ী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেটা আমরা জানি 1893, মানে 1893, 1893 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার কী নাম ছিল? বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। কী নাম ছিল? বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। কততে এস্টাবলিশড হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? 1893। ঠিক আছে, তো দেখো এই বঙ্গীয় সাহিত্য পরিষদ এগুলো। আর বিদ্বৎসায়ী বলতে আমরা কী বুঝি, মানে বিদ্বৎসায়ী কারা, মানে জ্ঞানী ব্যক্তি। অ্যাকচুয়ালি বিদ্বৎসায়ী মানে হচ্ছে কি, জ্ঞানী ব্যক্তি, মানে পড়াশোনায় উৎসাহী বলতে পারো। যারা পড়াশোনায় উৎসাহী তাদেরকেও বিদ্বৎসায়ী বলা হয়, যারা পড়াশোনায় উৎসাহী। ঠিক আছে, লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, মানে আলাদা আলাদা আলাদা। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট, পরিভাষা সমিতি কলকাতা বিশ্ববিদ্যালয় কবে নিযুক্ত করেছিলেন? 1936 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ হয়েছিল কবে? 1857। এই হিন্দু কলেজ
1817, মানে 1817। হিন্দু কলেজটা প্রেসিডেন্সি কলেজে বর্তমানে রূপান্তরিত হয়েছিল কততে? 1855, 1855-তে। ক্যালকাটা ইউনিভার্সিটি এস্টাবলিশ হচ্ছে কবে? 1857, 1857-তে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে গঠন হচ্ছে? 1893। নাম কি ছিল আগে? বেঙ্গল একাডেমি অফ লিটারেচার। ঠিক আছে। কলকাতা পরিভাষা মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল সেটা কত সালে? 1936, মানে 1936 সালে বা 1936 খ্রিস্টাব্দে। তাতে বিভিন্ন বিজ্ঞানের যে অধ্যাপক বা ভাষাতত্ত্বজ্ঞ বা সংস্কৃতজ্ঞ রয়েছেন, যে পণ্ডিতরা রয়েছেন এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। মানে পরিভাষা একটা শব্দের নির্দিষ্ট অর্থ, যেমন ক্রোটন মানে বাহারি পাতার ফুল গাছ, এই নির্দিষ্ট অর্থটা জানতে গেলে আমি একা বললে হবে না, আমার সঙ্গে আরও 5জন 10জন থাকবে, তবেই সেটা যথার্থ হবে বা যথার্থ হিসেবে গণ্য করতে পারবে। আমি একটা বলে দিলাম, সেইটাই যে শব্দের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে বা সেইটাই যে সব কিছুর দিক থেকে বলতে পারো অধিকতর শ্রেষ্ঠ আসন পাবে, সেটা কোনো মানে নেই। ঠিক আছে। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতো বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। কি বলেছে বুঝতে পেরেছ? ইংরেজি শব্দ বাংলা বানানে আমরা চালাতে পারি, এখানে আমাদের ইগো কাজ না করলেও চলে, যেখানে যেটা দরকার সেটা করব আমরা। ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। প্যারাডাইক্লোরোবেনজিনটা কি না, এটা হচ্ছে এক বিশেষ জৈব রাসায়নিক পদার্থ, এটা প্রধানত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এইটুকু জেনে রাখতে হবে, ব্যাস, আর কিছু নয়। ঠিক আছে। এবারে কি, উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক ও পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক মানে ইন্টারন্যাশনাল যাকে বলা হচ্ছে, সেই নামও বাংলায় চালানো যেতে পারে। যেমন ম্যালভাসি, ফান, আর্থোপোডা, ইনসেক্টা, এগুলো। ম্যালভাসি মানে কি, এক বিশেষ ধরনের ফুল গাছের যে গোষ্ঠী সেগুলোকে বলা হচ্ছে ম্যালভাসি। আর আর্থোপোডা, ইনসেক্টা কাকে বলা হচ্ছে না, আর্থোপোডা শব্দের আবিধানিক অর্থ কি? সন্ধিপদ। সন্ধিপদ প্রাণী আমরা পড়েছি না বিজ্ঞানে, এই সন্ধিপদ মানে ইনসেক্টা। এর 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 ইনসেক্ট একটা ইংরেজি শব্দ, এর বাংলা মানে কি? পতঙ্গ। এই পতঙ্গ হলো এই পর্বের অন্তর্ভুক্ত একটা শ্রেণী। বুঝতে পেরেছ? এবারে দেখো কি বলেছে। তো এই ইংরেজি যেমন ম্যালভাসি বললাম, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত মানে অল্প পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ মানে রচনা বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজে বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। মানে বৈজ্ঞানিক রচনা আমরা পড়ে শান্তি পাবো বা বুঝতে পারবো মিনিংগুলো, তাই তো। এবারে কি বলছে দেখো, যেটা বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেনি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ ব্যক্তি বা কোনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করে। ইংরেজিতে সেন্সিটিভ বলে একটা শব্দ রয়েছে, সেন্সিটিভ শব্দে নানা অর্থ চলে, যেমন সেন্সিটিভ পার্সন, ওন প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত, যেমন অভিমানী,
ব্যথাপ্রবণ, উত্তেজনা, সুবেদী, সুগ্রাহী। এই স্যানিটাইজড পেপারের অনুবাদটা কী হবে? পরীক্ষায় কোশ্চেন আসে, স্যানিটাইজড পেপারের অ্যাকচুয়ালি অর্থটা কী? না, স্যানিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ, অতি উৎকট। কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। সুগ্রাহী কাগজ একটা সিম্পল শব্দ, তাই না? এটা বিধান বা এটাই আমরা নিয়ম বলে মানতে পারি। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। এতে রচনা কি হয়? উৎকট হয়, মানে আরও বেশি শব্দের অর্থ কঠিন হয়ে পড়ে। যেমন অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, মানে পরমাণুর ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা যদি বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। বাংলা ভাষায় মানে এর যে অর্থটা, প্রত্যেকটা শব্দের অর্থ অ্যান্ড মানে এবং, ইভেন মানে এমন কি, এরকম ধরনের শব্দ তো ব্যবহার করা যাবে না। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। যেমন পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি, সেটা আমরা করি না। আমরা অ্যান্ড মানে এবং, হ্যাঁ, অর মানে অথবা, ইভেন মানে এমন কি, রিচ মানে পৌঁছায়নি, এই প্রত্যেকটা শব্দের অর্থ আমরা বুঝি। যার জন্য কী হয়, শব্দের অর্থটা কঠিন হয়ে যায়। কিন্তু আমি যদি এই দি অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, এই কথাটা আমি যদি বলি যে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি, কথাটা কি ভুল? ভুল নয়। হোয়েন সালফার বার্নস ইন এয়ার, দ্য নাইট্রোজেন ডাস নট টেক পার্ট ইন দ্য রিয়েকশন, এই কথাটা যদি আমি বলি, মানে যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ার অংশ গ্রহণ করে না। এরকম মাছিমারা নকল না করে আমরা কি করছি, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, এটাই তো কথা। এটা বলি না আমরা, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যেন বাংলায় যেমন পাণ্ডিত্য দেখাতে চাই আমরা, যার জন্য কথাগুলো কঠিন হয়ে যায় শব্দের অর্থ। বাংলা ভাষায় এই যে অর্থটা, এই আমাদের জানতে গেলে কি করতে হবে, আমাদেরকে সরলভাবে পড়তে হবে, সাধারণ অর্থটা জানতে হবে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করা রচনা সহজ নয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শীত দাঁড়া নেই, একই তো অর্থ। কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছু মাত্র সহজ হয়। আলো তরঙ্গ বললাম, আলোর কাঁপন বা নাচন কি বিভৎস একটা বিকৃতিমূলক শব্দ। পরিভাষার উদ্দেশ্যটা কি? পরিভাষার উদ্দেশ্যটা হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থটাকে সুনির্দিষ্ট করা। পরীক্ষায় কোশ্চেন আসে পরিভাষার উদ্দেশ্যটা কি? পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থটাকে সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থলবিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক। কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, পরীক্ষায় কোশ্চেন আছে, ত্রিবিধ কথা বলেছেন, তিনটা বিষয়ের কথা বলেছেন, একটা অভিধা, আর একটা লক্ষণা, একটা ব্যঞ্জনা। প্রথমটা শুধু মানে অভিধাটা কি, আবিধানিক অর্থটাকে যখন প্রকাশ করবে। ধরো দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা যদি বলি আমি, এখানে লক্ষণীয় দেশের অর্থ কি, দেশবাসীর। অরণ্যের আবিধানিক অর্থ কি, বন। কিন্তু অরণ্যের রোদন যদি বলি তাহলে কী হবে, ব্যঞ্জন অর্থ কী হবে, নিষ্ফল ক্ষেত। আমরা প্রবাদ প্রবচন পড়েছি, বাংলাতে পড়েছি। সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কাব্যে উপযুক্ত, ভূগোলে কি উপযুক্ত? ভূগোলে উপযুক্ত নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটা সকল লেখককেই কী করতে হবে, মনে রাখতে হবে বা মনে রাখা উচিত। বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কথাটা একদম বাস্তব। অল্প বিদ্যা যাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বা আগাগোড়া, তারা হচ্ছে ভয়ঙ্কর হয়। তাদের অ্যাটিটিউড, তাদের কালচার, কথাবার্তা,
যেন মনে করবে বিভৎস একটা বিকৃত রূপ বা কুৎসিত মানসিকতার পরিচয় দিচ্ছে।